হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজও কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা অদ্ভুত আর ভৌতিক ঘটনা। আজকে যার ঘটনা বলবো তার নাম হলো প্রলয় সরকার। সে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকে। আর সে কিন্তু একজন আর্টিস্ট। কিন্তু তার সাথে সাথে সে বলেন আমি টাকা কামানোর জন্য কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ড্রয়িং শেখাই। আর শনিবার আর রবিবার আমি কিন্তু আমার বাড়িতে ড্রয়িং শেখাই বাচ্চাদেরকে। তো এইটা হলো আমার লাইফের একটা ছোট্ট হিস্সা। আর এই ঘটনাটা কিন্তু দারুণ হতে চলেছে। তাই কিন্তু তোমাদেরকে বলবো, এখনো যদি এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখনো অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও। তো চলো এবার তাড়াতাড়ি ঘটনার দিকে যাই। তো আমাদের প্রলয় সরকার দাদাভাই ঘটনাটা কিছু এমন ভাবে বলে বলে আমার নাম প্রলয় সরকার। আমি একজন আর্টিস্ট। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর্টিস্টের কিন্তু কোনো দাম নেই। তাই জন্য আমাকে ড্রয়িং শেখাতে হয়, বাস টাকা কামানোর জন্য। আমি বাচ্চাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ড্রয়িং শেখাই। আর শনিবার আর রবিবার আমার বাড়িতে বাচ্চারা এসে ড্রয়িং শেখে। এটা হলো আমার জীবন একটা। তার সাথে সাথে আমি কিন্তু একজন এরকম মানুষ যে ড্রয়িং নিজের বিক্রি করে। ঠিক আছে, মানে আমি ড্রয়িং করি। আর যখন কোনো জায়গায় এক্সিবিশন হয় কোনো ড্রয়িং এর, ওখানে আমি ড্রয়িংগুলোকে নিয়ে গিয়ে প্রেজেন্টেশন করে ওগুলোকে সেল করি কিন্তু। তো এইটা হলো ব্যাপার। তো যাই হোক, আমি জানতে পারি যে কলকাতায় কিছুদিনের মধ্যে একটা এক্সিবিশন হবে। তার কারণে আমি কিন্তু একটা সুন্দর ড্রয়িং করতে শুরু করে দিই। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু ড্রয়িং কোনো ডিজাইন বা কোনো সিনারির উপর ড্রয়িং করি না। আমি সবসময় ড্রয়িং করি কিছু মিনিংফুল ওয়ার্ডের উপর, মানে কিছু মিন করার চেষ্টা করছি ওই যে ড্রয়িংটা আছে সেটার থেকে। তো যাই হোক, ভালো কথা। আমি যখন জানতে পারি যে কলকাতায় একটা এক্সিবিশন হবে, তো তখন আমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাই। তৈরি হয়ে কিন্তু আমি আমার ক্যানভাস নিয়ে আর আমার যত রকম পেন্টের জিনিস আছে সব জিনিসপত্র নিয়ে বসে পড়ি ঠিক কিছু দিনের জন্য ওই ড্রয়িংটার পেছনে কাজ করার জন্য। তো যাই হোক, ভালো কথা। আমি কিন্তু মনোযোগ দিয়ে ভালো করে ওই ড্রয়িংটাকে কমপ্লিট করি। বেশ, আমার ড্রয়িংটা কমপ্লিট করতে 6 থেকে 7 দিন লেগে যায়। তো ৬-৭ দিন পর যখন আমার ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে যায়, আমি ভালো করে ড্রয়িংটাকে র‍্যাপ করে রাখি। আর তারপর মানে আমার ড্রয়িংটা শেষ হবার আর সবকিছু র‍্যাপ-ট্যাপ হয়ে যাবার পর তার ৩ দিনের মাথায় কিন্তু সেই এক্সিবিশনটা ছিল। তো যাই হোক, আমি কিন্তু এক্সিবিশনে যে দিন সেদিনটা চলে আসে, সেদিনকে আমি তাড়াতাড়ি করে ব্যাগে ভরে নিই আমার ড্রয়িংটাকে। ভরে আমি আমাদের গ্রামের রাস্তা ধরে আমার একটা স্প্লেন্ডার বাইক আছে, সেটা নিয়ে চলে যাই স্টেশনে। স্টেশনে গিয়ে আমি যেখানে গাড়ি জমা রাখে ওখানে আমি গাড়িটা রেখে ট্রেন ধরে চলে যাই একদম ডাইরেক্ট কলকাতায়। আর আমার বাড়িটা যেখানে, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কলকাতা যাওয়া যায় না। আমাকে প্রথমে যেতে হয় শিয়ালদা। আর শিয়ালদা থেকে গিয়ে আমাকে ওখান থেকে আবার বাস ধরে যেতে হয় যেখানে এক্সিবিশন হয় কলকাতায়, ওখানটা। তো যাই হোক, আমি ওখানে কিন্তু এরকমভাবে পৌঁছে যাই। ভালো কথা। পৌঁছে গিয়ে আমি এক্সিবিশনে আমার ড্রয়িংটা লাগিয়ে দিই। আর তার সাথে যত টাকায় ওই ড্রয়িংটা আমার বিক্রি করা ছিল আমি ওর প্রাইস ট্যাগটা লাগিয়ে দিই। তো এইটা আমি করে দেবার পর কিন্তু আমি ওখানে ঘুরতে শুরু করি যে আর কে কে কত মানে ড্রয়িং নিয়ে এসছে, কিরকম কিরকম ড্রয়িং নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে, আমাদের যে কলকাতার ড্রয়িং এক্সিবিশন হয় ওখানে এত সুন্দর সুন্দর ড্রয়িং আসে, মানে বলে বোঝাতে পারবো না। যারা গেছে তারা বুঝতে পারবে। আর বিশাল দারুণ দারুণ ড্রয়িং আসে। একটা এরকমও ড্রয়িং আসে, দেখে মনে হয় যে ওটা কোনো ক্যানভাস বা পেপারে করা নয়। মনে হচ্ছে কেউ আসল জিনিসটাকেই ওই কাগজের মধ্যে আটকে দিয়েছে কিছু দিয়ে। এতই সুন্দর ড্রয়িং করা হয়। তো যাই হোক, আমার যে পেন্টিংটা ছিল ওইটা আমি রেখে আমি কিন্তু এইদিক ওইদিক ঘুরতে শুরু করি, দেখা শুরু করি। তো বেশ, আমি অনেকক্ষণ ধরে অনেকগুলো পেন্টিং দেখলাম, ড্রয়িং দেখলাম, কিছু অন্য ধরনের আর্ট দেখলাম, ডিজাইন দেখলাম। আমার না বেশ মনটা খুশি হয়ে গেল। আর যাই হোক, ভিতর দিয়ে তো আমি একটা আর্টিস্টই। সে না হোক আমি ড্রয়িং শেখাই, সেটা টাকা কামানোর জন্য করতে হয়। কিন্তু এছাড়া মানে আমি তো মন দিয়ে ভিতর দিয়ে একটা আর্টিস্ট।
যখন এত সুন্দর সুন্দর আর্ট দেখি তখন না মনটা ভরে ওঠে। তো বেশ আমি অনেকক্ষণ ধরে অনেক কটা আর্ট দেখলাম। তারপর আমি লক্ষ্য করলাম যে আমার যে পেন্টিংটা আছে ওইটার জন্য কোনো ক্লায়েন্ট এসছে। তো আমি তাড়াতাড়ি করে আমার পেন্টিং এর কাছে পৌঁছে গেলাম। আমি যখন আমার পেন্টিং এর কাছে পৌঁছাই তখন আমার তার সাথে কথা হয়। যে নিচ্ছিল ওই পেন্টিংটা তার খুব পছন্দ হয়। আর আমার যে পেন্টিংটা ছিল ওইটা মাত্র ১৫০০ টাকায় আমি বিক্রি করছিলাম। তো যাই হোক, আমি কিন্তু তার সাথে কথা বললাম। তাকে পেন্টিংটা ভালো করে দেখালাম যে, "আপনি দেখে নিন সব ঠিকঠাক আছে নাকি? আপনার সব কিরকম লাগছে?" তো তারও খুব পছন্দ হয়। আর সে আমার সাথে একটু নেগোশিয়েশন করে। আর তারপর কিন্তু সেই যে পেন্টিংটা ছিল আমার, ওইটা ১৫০০ টাকায় বিক্রি করছিলাম। কিন্তু আমি তাকে ওটা ১৩৫০ টাকায় কিন্তু দিয়ে দিই। হ্যাঁ, ১৩৫০ টাকায় আমি তাকে দিয়ে দিই। তো সে খুব খুশির সাথে কিন্তু পেন্টিংটাকে প্যাক করে নিয়ে চলে যান। যাই হোক, ভালো কথা। আমি তারপর আমি যখন বাড়ি আসবো, যখন আমি সেই এক্সিবিশন যেখানে হচ্ছিল সেখান থেকে বেরোচ্ছি, তখন হঠাৎ আমার চোখে একটা ড্রয়িং বা বলতে পারো বা আর্ট বা একটা পেন্টিং একটা চোখে পড়ে আমার। বেশ ছোট একটা ক্যানভাসের মধ্যে করা। যতদূর আমার মনে হলো এই ক্যানভাসটা কারোর নিজস্ব তৈরি করা ক্যানভাস। কেন কি এত মানে এরকম ধরনের ক্যানভাস নরমালি দোকানে বিক্রি হয় না। যেরকম ওই ক্যানভাসটা ছিল। তো যতদূর আমার দেখে মনে হলো ওই ক্যানভাসটা সে নিজে তৈরি করেছে ড্রয়িংটা করার জন্য। আর ওই যে ড্রয়িংটা ছিল, পেন্টিংটা ছিল, ওই পেন্টিংটা ৳১১৯০ টাকায় বিক্রি করছিলেন। যখন আমি ওই পেন্টিংটা দেখলাম, আমার জানি না ভিতর থেকে এক অদ্ভুত ধরনের কি ভালো লাগলো। মানে এরকম মনে হলো যে এই পেন্টিংটা আমি বাড়ি নিয়ে যাব। এই পেন্টিংটা আমি আমার যে ড্রয়িং রুম আছে ওখানে আমি রাখবো। এই পেন্টিংটা এত সুন্দর। কেন? কি করে? কি করে এত সুন্দর হতে পারে? আমার মনের ভিতর এই প্রশ্ন চলছে তখন। যে এই ড্রয়িংটা এত সুন্দর কি করে হতে পারে? কেন এত সুন্দর এই ড্রয়িংটা? তখন আমি তাড়াতাড়ি করে পেন্টিংটার কাছে গিয়ে ভালো করে পেন্টিংটা দেখি। দেখে আমি যে সে ওনার ছিল, মানে ওই পেন্টিংটার যে ওনার ছিল তার সাথে আমি কথা বলি। তার সাথে কথা বলে আমি নেগোশিয়েশন করি। করে কিন্তু আমি তার কাছ থেকে ৳১,০০০ ওই পেন্টিংটা কিনে নিই। আর যার কাছ থেকে নিচ্ছিলাম তার সাথে কিন্তু আমার ওই এক্সিবিশনে দেখা হয়েছিল। মাঝখানে যখন আমি ঘুরছিলাম, আরো পেন্টিং দেখছিলাম। কিন্তু তখন কিন্তু আমার চোখে পড়েনি এই পেন্টিংটা। হঠাৎ আমি এখন লক্ষ্য করলাম। তো যাই হোক, আমি কিন্তু ওই পেন্টিংটা নিয়ে প্যাক করে তাড়াতাড়ি করে বেরিয়ে কিন্তু চলে আসি। ওখান থেকে বেরিয়ে যাই মানে। বেরিয়ে গিয়ে আমি ওখান থেকে বাস ধরে চলে আসি শিয়ালদা। শিয়ালদা থেকে কিন্তু ট্রেন ধরে আমি একবারে চলে আসি আমার যে বাড়ির স্টেশন, মানে আমাদের গ্রামের যে স্টেশন ওখানে। আমি যখন আমাদের গ্রামের স্টেশনে পৌঁছাই তখন বাজে বেশ রাত্রেবেলা ৯:৩০ বা এই ১০টা বাজার কাছাকাছি। আর সত্যি কথা বলতে আমি যেখানে থাকি ওইটা একটা গ্রাম, শহর নয় তো কোনো। তো ওখানের লোকজন কিন্তু ওই ৮টার মধ্যেই মানে বাড়িতে ঢুকে যায়, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় বলতে গেলে। তো যাই হোক, আমি কিন্তু গেলাম, গিয়ে যেখানে বাইক জমা রেখেছিলাম, আমার একটা স্প্লেন্ডার আছে বললামই। তো ওই স্প্লেন্ডারটা আমি তুলে নিলাম, নিয়ে কিন্তু ওখানে জমা দিলাম ৳৯। বাইকের জমা ৳৯, সাইকেলের জমা ৳৪। তো আমি কিন্তু ওখানে ৳৯ জমা দিলাম। দিয়ে আমার বাইকটাকে নিয়ে আমি বাড়ির রাস্তায় চলতে শুরু করলাম। আর স্টেশন থেকে আমার বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না। এই হাড্ডি ধরে রাখো বাইক চালিয়ে ১৪-১৫ মিনিট লাগে। তো আমি কিন্তু যখন রাস্তা ধরে যাচ্ছি, হঠাৎ রাস্তার মাঝখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মানে একটা ঘটনা ঘটলো। সেটা হলো, হঠাৎ আমার না ব্যাগটা কেঁপে উঠলো। মানে মনে হলো কেউ না ব্যাগটা আমার টান দিল পেছন দিক দিয়ে। কিন্তু রাস্তায় তো কেউ নেই। আর রাস্তায় কাউকে লক্ষ্যও করিনি। আর যত রীতি যতই হোক আমাদের গ্রাম, কিন্তু রাস্তার দূরে দূরে কিন্তু বেশ ভালো সাদা আলোর লাইট লাগানো রয়েছে। তো রাস্তা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। তো যখন আমি যাচ্ছি তখন আমি লক্ষ্য করলাম যে রাস্তায় কিন্তু কেউ নেই। কিন্তু ব্যাগটা না হঠাৎ আমার মনে হলো কেঁপে উঠলো আর পেছন দিক দিয়ে কেউ টান দিল। তখন আমি হঠাৎ বাইকটা দাঁড় করিয়ে আমি বললাম, "এই কে রে? কি হলো? কি ব্যাগটা টান দিল?" আমি ভালো করে যখন ডান দিক বাঁ দিক উপর নিচে লক্ষ্য করলাম
তখন আমি দেখলাম যে আশপাশে কিন্তু কেউই নেই, কিন্তু আমার ব্যাগটা ওরকমভাবে টান দিল। আমি ভাবলাম হয়তো কেউই নেই। তখন আমি ভাবলাম হয়তো আমার ব্যাগটার যে এই ব্যাগের যে দেখবে বড় বড় লম্বা লম্বা দড়ি মতো বেরিয়ে থাকে না, আমি তো বেসিক্যালি দড়িই বলি, ঠিক আছে, মানে যে এক্সট্রা পার্টগুলো বেরিয়ে থাকে না ব্যাগের যে বেল্টের থেকে, যেগুলো ছোট বড় করার জন্য, ওইগুলো বোধহয় কোনো জায়গায় আটকে গেছিল, যার জন্য বোধহয় ব্যাগটা এরকম কেঁপে উঠলো। আমি এটাই ভেবেছিলাম। তো আমি কিছু না মনে করে আবার কিন্তু আমার বাড়ির পথে চলা শুরু করি। যাই হোক, আমি বাড়ির পথে চলা শুরু করলাম। বাড়ির পথে যেতে যেতে আমি লক্ষ্য করলাম যে মনে হচ্ছে আমার বাইকের পেছনে পেছনে কোনো একটা মানে ছাবা, যেই ছাবাটাকে আমি কিন্তু মেহসুস করতে পারছি কিন্তু দেখতে পারছি না, এরকম একটা জিনিস আমার সাথে সাথে বাইকের সাথে সাথে চলছে। মানে এতটা জোরে, আমি তো বাইক মোটামুটি জোরেই চালাচ্ছি, আর রাত্রিবেলা এমনিও ফাঁকা রাস্তা, মোটামুটি তো জোরে চালাবই, জোরেই চালাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি যে এর একটা মনে হচ্ছে কোনো পায়ের আওয়াজের মতো জিনিস আমার সাথে সাথে চলছে। আমি না বারবার এরকম চোখটা ফিরিয়ে ফিরিয়ে, এরকম চোখটা ফিরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করছি যে কেউ কি মানে সাইড থেকে আসছে, বা হয়তো কোনো চোর বা কোনো ডাকাত বা এরকম কিছুর পাল্লায় কি পড়ে গেলাম, আমার এইসবের ভয় লাগছে। তখন তো ভূত পেত বলে কোনো জিনিস আমি মানতামও না আর ভাবিও নি। তো আমি বারবার এরকম 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 করে চোখগুলো ঘুরিয়ে না দেখছি, কিন্তু লক্ষ্য করলাম যে কিছুই আমি দেখতে পারলাম না, কিন্তু এহসাস এখনো করতে পারছি যে কিছু একটা জিনিস তো আমার সাথে চলছে। তো আমি ভয়েতে তাড়াতাড়ি করে বাইকটাকে নিয়ে আরো জোরে চালিয়ে বেরিয়ে যাই। তাড়াতাড়ি করে এসে বাড়িতে আমি বাইকটা রেখে আবার কিন্তু রিটার্ন পেছন দিকে গিয়ে দেখি যে কেউ আমার পিছা করতে করতে বাড়ি অবধি চলে এসছে কিনা। লক্ষ্য করলাম যে না, কেউই আসেনি। আমি তখন বাইকটা কিন্তু আমার যে ঘরে বারান্দা আছে ওখানে তুলে দিলাম। তুলে দিয়ে আমি মাকে বললাম, মা বাড়ি চলে এসেছি, আর এক্সিবিশনে আমার যে পেন্টিংটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে এত টাকায়, কিন্তু আমি একটা পেন্টিং কিনে নিয়ে এসেছি। তখন মা বলল, আবার তুই একটা পেন্টিং কিনে নিয়ে এসেছিস? এই তো নিজেরটা বিক্রি করে আবার একটা পেন্টিং কিনে নিয়ে এসেছে। কি পাগল ছেলেটা! কি পেন্টিং নিয়ে এসেছিস একটু দেখা দেখি, তোর এত পছন্দ হয়েছে এইরকম কোন পেন্টিং? তুই তো হট করে কোনো পেন্টিং কিনিস না। আর সত্যি কথা বলতে এটা সত্যি, আমি কিন্তু হট করে কোনো পেন্টিং কিনি না। যদি কোনো পেন্টিং আমার পছন্দ হয় তার একটা রেফারেন্স নিয়ে আমি নিজের মতো একটা অন্যরকম মানে তার আর্ধেক ইন্সপিরেশন নিয়ে আমি কিন্তু নিজের একটা আলাদাই ভেবে সেটা দিয়ে নিজের একটা পেন্টিং বানিয়ে কিন্তু আমি বাড়িতে লাগিয়ে রাখি। কিন্তু ওই পেন্টিংটা আমি কিনে নিয়ে আসি। তো আমি মাকে ব্যাগ থেকে বার করে পেন্টিংটাকে দেখাই মাকে, যে মা দেখো এই পেন্টিংটা কিনে নিয়ে এসেছি। মা বলল, পেন্টিংটা তুই কিনে নিয়ে এসেছিস তো বুঝলাম, কিন্তু পেন্টিংটা একটু অদ্ভুত নয়? এটা কিরকম ধরনের? আর ওই পেন্টিংটায় সত্যি কথা বলতে কিচ্ছু নয়। পেন্টিংটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার কাছে আজ ওই ফটোটা নেই, নয়তো আমি দেখাতাম। ওই পেন্টিংটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা হালকা গ্রিন আর হালকা অফ হোয়াইট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করা ছিল, আর তার উপরে একটা মেয়ের ছবি করা ছিল, যেটা পেছন দিক দিয়ে দেখা যাচ্ছিল একজন একটা মহিলা টুপি পরে দাঁড়িয়ে রয়েছেন, হাতে কিছু নিয়ে, যার হাতটা এরকম সামনের দিকে জোড়া করে রেখেছেন। তার শুধু পিছন দিক থেকে মানে দেখা যাচ্ছে, আর্টটা যে বানিয়েছে সে শুধু পিছন দিকটা বানিয়েছে, ঠিক আছে। সে একটা হোয়াইট আর ব্লু কালারের ড্রেস আপ করেছিলেন, আর তার সাথে একটা মাথায় ক্যাপ ছিলেন তার, আর বেশ সুন্দর করে তার মধ্যে ড্রয়িংটা করেছিলেন। আর এতটা দুর্দান্ত লাগছিল দেখতে যে বলে বোঝাতে পারবো না। তো মা আমাকে বলল দেখে যে পেন্টিংটা বড় অদ্ভুত লাগছে না? ভালো তুই কিনে নিয়ে এসিস, তোর পছন্দ হয়েছে বুঝতে পারলাম, বাট পিছন দিয়ে ড্রয়িংটা করা, তারপর মানে কালারগুলো কিরকম একটা ধরনের, বড় ভৌতিক ভৌতিক ব্যাপার রে, এরকম ভাবে মানা বলে উঠলো। আমি বললাম, "হেৎ, তুমি পেন্টিং এর বিষয়ে কিছু বোঝো? হ্যাঁ, এইসব হয় আর্ট, আর্ট বুঝেছো, আর্ট, এগুলো আর্ট, এক একটা পিওর আর্ট, তুমি বুঝতে পারবে না, বাদ দাও, তুমি খাবার বারো তো তাড়াতাড়ি করে খিদে পেয়েছে।" মা বললে, হ্যাঁ, তোর পিওর আর্ট নিয়ে তুই বসে থাক,
আমি খাবার বানাই, ওইটাই হলো আমার পিওর আর্ট, যেটা তুই খেয়ে এত বড় হয়েছিস। তো মা আমাকে একটুখানি ইয়ার্কি মারলো আমার সাথে। আমি মায়ের সাথে দুটো ইয়ার্কি করলাম ওই নিয়ে। তো বলে আমি কিন্তু গিয়ে ওই যে পেন্টিংটা নিয়ে এসেছিলাম, ওটা আমার ক্যানভাস যেখানে আমি রেখে ড্রয়িং করতাম, ওই ক্যানভাসের উপরে রেখে দিলাম। বেশ রেখে দিয়ে আমি খাটের উপরে বসে বসে ওই পেন্টিংটার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি। জানি না, এরকম মনে হলো আমি কোনো ইলিউশনের মধ্যে পড়ে গেছি। মনে হচ্ছে পেন্টিংটা আমাকে কোনো একটা অন্য জগতে পাঠিয়ে দিচ্ছে। আমি হাঁ করে না ওই পেন্টিংটার দিকেই তাকিয়ে বসে রয়েছি। বেশ খানিকক্ষণ পর মা আমাকে এসে হঠাৎ মাথার মধ্যে চাটি দেয় একটা, চাট করে বলে, এই তোকে এতক্ষণ ধরে ডাকছিস, কানে শুনতে পাচ্ছিস না? বয়রা হয়ে গেছিস নাকি? উনি বললেন, হ্যাঁ তুমি ডাকছিলে আমাকে, বলে, তোর জন্য খাবার বেড়ে রেখে দিলাম, তোর খাবার ঠান্ডা হয়ে গেল। তোকে বলে বলে আমার দম আটকে আসলো, তারপরে রাস্তায় তোর ঘরে এসে দেখছি তুই হাঁ করে ওই ফটোর দিকে তাকিয়ে বসে রয়েছিস। চল খেতে চল তাড়াতাড়ি। এমন আমি আসছি আসছি। তারপর আমি যখন খাবার দিকে এগোচ্ছি তখন মা বলে, এই তুই তো একই জামা পেনে, মুখ হাত পা তো ধুসনি তার মানে? আমি বললাম, না মা, মুখ হাত পা তো ধুইনি। বলে, যা তাহলে আগে মুখ হাত পা ধুয়ে আয়, আগে ভালো করে ফ্রেশ হ, তারপর খাবারে হাত দিবি, নয় খাবারে হাত দিবি না। তা আমি বললাম, খেয়ে যাই না? মা বললেন, না খেয়ে না, আগে করে আয় তারপর খাবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো এই বলে কিন্তু আমি তাড়াতাড়ি করে গিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামা প্যান্টটা ছেড়ে খেতে বসে যাই। খাবার দাবার খেলাম, ভালো কথা। মা বলল আমাকে, এই আবার ওই পেন্টিংয়ের দিকে তাকিয়ে বসে থাকিস না, রাত্রেবেলা ঘুমাবি, ঠিক আছে? কালকে মনে আছে তো, ওই বাড়িতে কিন্তু সকালবেলা তোকে ড্রয়িং শেখাতে যেতে হবে। তখন আমি বললাম, ও হ্যাঁ ঠিক তো, কালকে তো আবার ওই বাচ্চাটাকে সকালবেলা শেখাতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে মা, শুয়ে পড়ছি। তো মা আমাকে এটা বললো যখন, আমি চুপচাপ ওই পেন্টিংটার কথাই ভাবতে ভাবতে গিয়ে পেন্টিংটার দিকে একবার ঘরে তাকিয়ে শুয়ে পড়ি। শুয়ে আমি লাইট ফাইট বন্ধ করে সারা রাত ওই পেন্টিংটার দিকেই তাকিয়ে শুয়েছিলাম। ঘরে একটা লাইট জ্বলে আমার, মানে হালকা আলোর একটা লাইট জ্বলে, মানে যেটাকে নাইট লাইট বলা হয়। নাইট লাইট জ্বালানো হয় একটা ঘরে, ওই নাইট লাইটের আলোয় আমি ওই পেন্টিংটার দিকেই তাকিয়ে শুয়ে রয়েছি। তোকে দেখলাম কোনো রকম ঘুম আসছে না, অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তোকে কোনো ঘুম নেই। একবার ওই দিক ঘুরছি তো মনে হচ্ছে পেন্টিংটা ঠিক রয়েছে তো। আবার যখন পেন্টিংটার দিকে ঘুরছি তখন হাঁ করে ওই দিকেই তাকিয়ে রয়েছি। আবার যখন এই দিকে ঘুরছি তখন আবার মনে হচ্ছে পেন্টিংটা ঠিক রয়েছে তো, আবার বলে ওই দিকে ঘুরছি। বেশ খানিকক্ষণ ধরে এরকমই করে গেলাম। এরকম করতে করতে বেশ দেখলাম রাত্রি 3টে বাজে। তখন আমি বললাম, ধ্যাৎ, এবার ঘুমাই, এরকম করলে হবে না, কালকে সকালবেলা বাচ্চাটাকে ড্রয়িং শেখাতে যেতে হবে। যদি এখন আমি না ঘুমাই তাহলে ওকে কী করে শেখাবো ড্রয়িং? তারপর সকালবেলায় ওর বাড়িতে গিয়ে আমার এত ঝিমঝিম লাগবে, তারপর আমি ওকে শেখাতেও পারবো না, তারপর কি ভাববে না ভাববে। তোর বাবা ঘুমিয়ে পড়ি, এইসব আমি রাত্রেবেলা ভাবতে ভাবতে উল্টো পাশ ফিরে, মানে যেই দিকে ওই পেন্টিংটা রাখা ছিল তার উল্টো দিকে মুখ করে ঘুরে একটা পা বালিশ আছে আমার, ওটাকে মানে জোরে চেপে চুপে ধরে আমি মানে ওর মধ্যে মুখটুক গুজে যে আমি এবার ঘুমাবই, এরকম করে ঘুমানোর চেষ্টা করি। হঠাৎ আমার মনে হলো যে আমার ঠিক বিছনার কাছাকাছি কোনো একজন কেউ না দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারছি যে মানে নিঃশ্বাস যে ফেলে না মানুষে, নিঃশ্বাস ফেলার না আওয়াজ হচ্ছে একটা। তখনও কিন্তু আমার ঘুম আসেনি, আমি ঘুমানোর চেষ্টা করছি, চোখটা টিপে পড়ে রয়েছি যে ঘুমিয়ে পড়ি যেন। আমি বুঝতে পারলাম যে ঠিক আমার খাটের কাছে, আমার মাথার সামনে, ঠিক আছে, মানে আমার পেছনে যেই দিকটা পেন্টিংটা রাখা ছিল মানে ওই দিকটা করে, বাস আমার একদম খাটের সামনে, খাটে মানে বলতে গেলে নয়তো খাটের উপরে আর নয়তো মানে খাটটা একদম টাচ করে কেউ দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে কেউ না নিঃশ্বাসের তার আওয়াজটা পাচ্ছি। এ কিসের আওয়াজ এটা? যখন আমি ঘুরে দেখি তখন আমি লক্ষ্য করলাম যে আমার চারিটা ঘর বড় আজব ধরনের নিস্তব্ধ, ঘরে কিন্তু কেউই নেই, কিন্তু ঘরটা এক অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেছে। তো যখন আমি এটা লক্ষ্য করলাম তখন আমি ভাবলাম যে মনে হয়
আজকে একটুখানি বেশি ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আমার সাথে এরকম হচ্ছে। এই বলে আমি জোরজবস্তি ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম তো আসছিল না। তারপর আমি একটা জিনিস করলাম, এই জিনিসটা আমার খুব খারাপ। সেটা হলো, যখন আমার ঘুম আসে না তখন আমি চারিটা গায়ে জল মেখে ঘুমাই, তখন আমার ঘুম আসে, তখন কিন্তু আমার ঘুম চলে আসে। তো তখন আমি তাড়াতাড়ি করে বিছনা থেকে লাফ মেরে গিয়ে বাথরুমে একটুখানি বাথরুম করে হালকা হয়নি আর করে তারপর কিন্তু চারিটা গায়ে ভালো করে জল মাখি, মেখে কিন্তু এসে বিছনায় টান টান হয়ে শুয়ে পড়ি, উপর দিকে তাকিয়ে সিধা হয়ে। তো যখন আমি এরকমভাবে শুয়ে থাকি, হঠাৎ আমি দেখলাম আমার ঘুম চলে এসছে, আমি ঘুমিয়েও পড়ি। সকালবেলা মা আমাকে ডাকছে, এই ওঠ রে, এই ছেলেটা ওঠ, যাবি না ড্রয়িং শেখাতে ওই ছেলেটাকে? তখন এরকম ভাবে ডাকে, তখন আমি হতমত খেয়ে উঠি, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে, কি হলো? তখন মা বলে, ওঠ, কটা বাজে জানিস? আমি বলছি, কটা বাজে? বলে 9:30 বাজে, আধ ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবি? আমি, কোথায় পৌঁছাবো? মা বলে, কোথায় পৌঁছাবি মানে? এ কি ছেলে রে, নেশা ভাঙ করিস নাকি রে তুই? ওই বাচ্চাটাকে যে মনে নেই ড্রয়িং, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ড্রয়িং শেখাতে যেতে হবে না, দাঁড়াও 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 দাঁড়াও। আমি তাড়াতাড়ি করে লাফ মেরে তখন মায়ের পাশ থেকে একদম বাদরের মতো একটা খাট থেকে লাফ মারি। মা বলে, এই মুখ তুবড়ে পড়বি রে বলে মা চিল্লে ওঠে। আমি বললাম, কিছু হবে না কিছু হবে না বলে তাড়াতাড়ি করে লাফ মেরে মুখ হাত পাড়া ধুয়েই কিন্তু আমি জামা প্যান্টটা পরে বাইকটা নিয়ে বেরিয়ে যাই। বাইকটা নিয়ে বেরিয়ে আমি বাচ্চাটার বাড়িতে চলে যাই। তার বাড়িতে গেলাম, তার বাড়িতে গিয়ে তাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, কিছু ড্রয়িং, দুটো ড্রয়িং ছিল হোমওয়ার্কে, সেই ড্রয়িংগুলো চেক করলাম। তারপর আমি ওকে একটা ড্রয়িং এর রেফারেন্স দিলাম। আমি ওই বুক থেকে দেখে দেখে বললাম যে ডট টু ডট এটাকে তোমার কপিতে, ড্রয়িং কপিতে কিন্তু কপি করো। তো এটা বলে আমি বেশ বসে ওর ড্রয়িংটা দেখছি যে ও কি ভুল করছে কি ঠিক করছে। তো বেশ আমি ওকে লক্ষ্য করলাম যে ও কিন্তু ড্রয়িংটাকে, যে ওকে আমি কপি করতে বলেছি, তুলতে বলেছি, ওর নিজের কপিতে বেশ সুন্দরভাবেই তুলছে। ঠিক আছে, বেশ ভালো করে ও যে স্টেপ টু স্টেপ নিচ থেকে উপরে, উপর থেকে নিচ অবধি যেরকমভাবে কপি করছে, বেশ লক্ষ্য করলাম বেশ ভালোভাবেই করছে ও। কিন্তু ওর মধ্যে থেকে হঠাৎ আমার মাথায় জানি না কোথা থেকে সেই ওই ফটোটার কথা মাথায় চলে আসলো। যখন ওই ফটোটার কথা আবার মাথায় আসে, তখন আমি ওর চিন্তায় আবার ডুবে যাই। ওই ফটোটার আমাকে ওই বাচ্চাটা কোনো একটা কারণে ডাকছিল, যেটা আমি শুনতেও পারিনি। তখন আমায় ও গায়ে হাত দিয়ে বলে, ও দাদা, দাদা এটা দেখাও না। তখন আমি থতমত, হ্যাঁ কি ওই কি হয়েছে? তখন বলে, দাদা এটা পারছি না, এটা একটু দেখাও না। তখন আমি, কি পারছিস না? তখন ও আমাকে দেখালো যে একটা গাছের পাতা ওখানে যেরকমভাবে করা ছিল, ওই পাতাটাকে ও ওই শেডের মাধ্যমে তুলতে পারছে না। তখন আমি ওকে পেন্সিলটা নিয়ে ওই শেডটাকে এরকম টেনে টেনে দেখালাম যে গাছটাকে তোমাকে এরকমভাবে তুলতে হবে। তখন ও বললো, আচ্ছা দাদা ঠিক আছে। তা আমার দিকে ওরকম বলে না হাঁ করে কিছুক্ষণ তাকিয়েছিল। আমি বুঝলাম না কেন আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ওকে বললাম, আমার মুখের দিকে না তাকিয়ে যেটা শেখালাম ওটা করো। আমি ওকে এরকমভাবে বললাম। যখন ও বললাম তখন ও হাসতে হাসতে আবার কিন্তু ড্রয়িং করতে লেগে গেল ওর মতো। এবার জানি না হঠাৎ কেন কি হলো, ওই যে বাচ্চাটা, ওনার যে মা ছিলেন, সে আমার জন্য চা বিস্কুট এইসব নিয়ে আসলো। আর যখনই যেতাম ওদের বাড়িতে, আর ওদের বাড়িতে কি, আমি যারই বাড়িতে ড্রয়িং শেখাতে যেতাম তারা কিন্তু আমাকে চা বিস্কুটটা অফার করতেই করতো। তো এই জন্য কিন্তু আমার চা আর বিস্কুটটা খুব খাওয়া হতো। তো যাই হোক, আমাকে কিন্তু চা বিস্কুট অফার করলো। আমি চা বিস্কুটটা হাত থেকে নিয়ে ওনার রাখলাম বিছনায়, আর ওনাকে বললাম যে দিদিভাই ধন্যবাদ বলে কিন্তু আমি আমার চায়ে প্রথম চুমুক দিলাম। চুমুক দিয়ে আমি রাখলাম। হঠাৎ আমি দেখলাম যে চাটা আমি রাখলাম ট্রের উপর, চাটাকে না মনে হলো কেউ এরকম হাত দিয়ে না জোরে একটা চাটি মেরে ফেলে দিল। এরকম চাটা না এরকম দেখলাম একদম, ও ওর মতো ড্রয়িং করছে, আমি আমার মতো বসে রয়েছি, কোনো হাবা নেই। দেখলাম না চায়ের গ্লাসটা এরকম এরকম মনে হলো না কেউ জোরে ওর মধ্যে কিছু দিয়ে মারলো, বা কেউ একটা চর মতো মারলো ওই কাপটার মধ্যে, এরকম ছিটকে গিয়ে চাটার সাথে কাপটা পড়লো।
ঠিক আছে, বিছনা থেকে নিচে, আর পুরো চায় চা নিষ্ঠা হলো। আর যথারীতি উনি আমাকে একটা পিতলের গ্লাসে চাটা দিয়েছিল। ওনারা বাড়িতে সব পিতলের জিনিস ব্যবহার করতো, ঠিক আছে, ওই জন্য কিন্তু সেই গ্লাসটা ভাঙিনি, কিন্তু পুরো চায়ে চা হলো। আমি সঙ্গে সঙ্গে নেবে বললাম বাচ্চাটাকে যে ভাই একটা কাপড় দে না, আছে কাপড় আছে, কোনো নোংরা কাপড় পুছে দিয়ে এটা। তখন ও আমাকে বলল যে দাদা তোমাকে করার দরকার নেই, মা করে দেবে খন এসে। বললাম না না, মা কেন করবে, দিদিভাই কেন করবে, দরকার নেই, আমি করে দিচ্ছি, তুই একটা কাপড় দে ভাই আমাকে। তখন ওনার মা কিন্তু ওই আওয়াজটা শুনে তাড়াতাড়ি করে চলে আসে। তখন আমি ওনাকে বললাম যে জানো না দিদিভাই, কি করে গ্লাসটা এরকম ছিটকে গিয়ে না পড়ে গেল। হ্যাঁ, তখন উনি আমার দিকে মুখের দিকে তাকিয়ে বললো কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আবার দিচ্ছি, আমি আপনাকে আবার চা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি বললাম না না দিদিভাই একদমই নয়, আবার চা করে দেবার কোনো দরকার নেই, কিন্তু আপনি একটু কাপড় দিন আমি পুছি দিই। তখন বলে না এই কি বলছেন, আপনি কেন পুছবেন। বললাম না আপনি আমাকে দিয়েছিলেন খেতে, ভুলবশত পড়ে গেল, বুঝলাম না, আমার হাত পা কিছুই লাগেনি, কিন্তু কি করে পড়লো। তখন উনি বললো কোনো ব্যাপার না, ঠিক আছে আপনি বসুন উঠে। আমি তো ওনার কথা শুনে আবার উঠে বসে বাচ্চাটাকে ড্রয়িং শেখাচ্ছিলাম। উনি ওনার মতো এসে কিন্তু ওগুলোকে পুছিয়ে নিয়ে চলে যায়, আর আমাকে কিন্তু আবারও চা দেন তিনি। আমি তখন যখন চাটা খাচ্ছিলাম তখন আমি দেখলাম যে চা আর আমার পড়েনি। আমি আবার ইচ্ছা করে রেখেও দেখেছিলাম যে আবার ওরকম হয় নাকি, কিন্তু হয়নি। আমি ড্রয়িং শেখানোর পর ১ ঘন্টার ক্লাস হয় আমার, ঠিক আছে? ১ ঘন্টা ড্রয়িং শেখানোর পর কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যখন আমি গাড়ি করে আসছি, আমার বাইকটা চালিয়ে আসছি, আমি লক্ষ্য করলাম যে আমার না অদ্ভুত ধরনের একটা শরীরটা খারাপ করছে, ঠিক আছে? কিরকম একটা লাগছে শরীরটা। তো আমি যাই হোক তাড়াতাড়ি করে বাড়ি যাই। যখন আমি বাড়ি যাই তাড়াতাড়ি করে, তখন আমি দেখলাম আমার বাবা আর মা বড় অদ্ভুত ধরনের ছোটাছুটি করছে ঘরেতে। আমি তখন তাড়াতাড়ি করে বাইকটা রেখে গিয়ে বলি, "কি হলো? কি হলো? ও মা এই তোমরা তা এরকম ছোটাছুটি করছো? ও বাবা কি হলো বাবা?" এরকম করে বলছি। বাবা বলে, এক বালতি জল নিয়ে আয় তাড়াতাড়ি বাথরুম থেকে।" আমার জল নিয়ে আসবো। বলে, "যা না, তুই এত কথা বলিস কেন বলতো?" বাবা না বেশ রেগে আমাকে বলল। আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে দেখলাম যে সবকটা কল চালানো, সবকটা মানে বালতিতে জল ভরছে। ওর মধ্যে থেকে যে বালতিটায় দেখলাম জল ভরে গেছে, ওটা দৌড়ে নিয়ে যেতে যাচ্ছিলাম, একটা স্লিপ খেলাম আমি। স্লিপ খেয়ে মানে মা-বাবা আগে জল নিয়ে যাওয়া আসা করেছে, মানে ওই রাস্তা দিয়ে তাড়াহুড়োতে জল পড়েছিল। ওই জলে আমি স্লিপ খেয়ে পড়লাম হঠাৎ করে। বালতিটা থেকে ছলকে কিছুটা জল উড়ে পড়লো, আর আমি কিন্তু মুখটা থুবড়ে ওই বালতির মধ্যে বাড়ি খেলাম একটা। কিন্তু তাড়াতাড়ি উঠে আমি যখন মানে নিয়ে যাবো বালতিটা, মা দেখলাম মুখটা বাড়িয়ে দেখলো, বললো, "কিরে বাবা পড়ে গেলি নাকি?" আমি বললাম, "হ্যাঁ গো মা, স্লিপ খেয়ে গেছিলাম।" বলছে, "আয় আয় তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয়, লাগেনি তো তোর?" আমি বললাম, "না মা লাগেনি।" আমি যখন আমার ঘরের দিকে বালতিটা নিয়ে গেলাম আমার মাকে আর বাবাকে লক্ষ্য করে, তখন আমার মাথায় হাত। আমি দেখলাম আমার ঘরের একটা কোণে পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আর যে ফটোটা ছিল ওই ফটোটাও কিন্তু পুড়ে গেছে পুরোটা। আমি যখন দেখলাম আমার মনটা খারাপ হয়ে গেল। আমি মনটা খারাপ করে আমি মাকে জিজ্ঞাসা করলাম, "ও মা, কি করে আগুন লাগলো গো? এ কি হলো?" মা তখন বলে যে, "জানি না রে বাবা, আমি রান্নাঘরে রান্না করছিলাম, হঠাৎ একটা পোড়া পোড়া গন্ধ পেচ্ছিলাম। যখন পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম আমি তখন ওই পোড়া গন্ধটা লক্ষ্য করে যখন আসি এইদিকে, তখন আমি হঠাৎ মানে আওয়াজ পেলাম আগুন জ্বলার মতো, আগুনে কিছু জ্বললে যে চিটচিট করে আওয়াজ হয়, ওইটা লক্ষ্য করে যখন তোর ঘরের দিকে আসলাম, দেখলাম তোর ঘরে জানি না কি করে আগুন লেগে গেছে। আমি তাড়াতাড়ি করে তোর বাবাকে ডেকে জল দিয়ে কিছুভাবে নেভানোর চেষ্টা করি, কিন্তু তুই যে ফটোটা নিয়ে এসেছিলিস ওটা পুরো জ্বলে গেছে। আর সত্যি কথা বলতে ওই ফটোটা দেখে এতটা কষ্ট হচ্ছে যে এত ভালোবেসে ওই ফটোটাকে নিয়ে আসলাম, এত পছন্দের ফটোটা এরকম ভাবে জ্বলে গেল। শুধু ওই ফটোটার ওই ক্যানভাসটাই পড়েছিল, মানে ক্যানভাসটার বলতে মানে ওই যে কাঠের যে মানে কাঠের যে ফ্রেমটা হয় ওই ফ্রেমটাই পড়েছিল, তাও অর্ধেক জ্বালা ভাঙা। আর আমার রুমের একটা কোণ
মানে যেই কোণের দিকে আমার ওই ফটোটা ছিল, আর ওই কোণের দিকেই আমার কিন্তু ড্রয়িংয়ের বেশিরভাগ জিনিস থাকতো। আমি দেখলাম ওই সব বেশিরভাগ জিনিসই আমার ড্রয়িংয়ের জিনিস কিন্তু ঝুলে গেছে। আমি বেশ মনটা খারাপ হয়ে গেল দেখে যে আমার ড্রয়িংয়ের জিনিসগুলো ঝুলে গেল। আমি অনেক কষ্ট করে কিনেছিলাম। ওখানে কিছু এরকমও আমার কাছে কালার ছিল, কালার পেন্সিল ছিল যেগুলো খুব দামি। ওগুলোও দেখলাম ঝুলে গেছে। তো যাই হোক, মনটা খারাপ করে আমি খাটের উপর বসে রয়েছি। বাবা আমাকে বলল, "মন খারাপ করিস না। তো যা জিনিস এগুলো গেছে, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে কিনে নিস। ঠিক আছে? আমি তোকে দিয়ে দেবো। মন খারাপ করিস না। যাই হোক, আজকে যে তোর মা দেখে এইটা মানে একটা সময়ের মধ্যে একদম নিভিয়ে দিল আগুনটা, এটাই অনেক বড় ব্যাপার।" বাবা আমাকে বোঝাচ্ছে বসে। কিন্তু আমার তখনও ওই একটাই কথাই মাথায় ঘুরছে যে, যেই ফটোটা আমি কিনে নিয়ে আসলাম এত ভালোবেসে, সেই ফটোটা জ্বলে গেল। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম। সেটা হলো, ওই যে ফটোটা জ্বলে গেল, আমার যে বাড়ির একটা পাশ, একটা গরু মানে আমার রুমের যে একটা পাশ জ্বলে গেল, এই যে জ্বলা ব্যাপারটা হলো, এটা আমার লাইফের একটা ভৌতিক ব্যাপার হয়েছিল। ওই যে ফটোটা আমি নিয়ে এসেছিলাম, ওই ফটোটার জন্যই আজকে কিন্তু আমার ঘরে আগুন লেগেছিল। এটা আমি অনেক পরে গিয়ে জানতে পারি। ঠিক আছে? অনেক পরে গিয়ে আমি ওই জিনিসটা জানতে পারি। যখন আমি একজনকে এই ঘটনাটা বলি, আমি এই জিনিসটা তোমাদের পরে বলছি। তার আগে আমি বলে রাখি, ওই যে ফটোটা নিয়ে এসেছিলাম, ওই ফটোটা একটা অভিশপ্ত ফটো ছিল বলতে পারো। অভিশপ্ত ওই ড্রয়িংটা ছিল। যার কারণে আমি যখন নিয়ে আসছিলাম, আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। আমি যখন বাচ্চাটাকে ড্রয়িং শেখাতে গেছিলাম, তখন আমার সাথে ওই ঘটনাটা ঘটেছিল। আমার ঘরে যখন আমি রাত্রেবেলা ঘুমাতে পারছিলাম না, যেই নিঃশ্বাসের আওয়াজটা শুনছিলাম, সেটাও কিন্তু এই কারণেই। আর সেই ফটোটার কারণেই কিন্তু আমার বাড়িতে আগুন লেগে গেছিল, যার চেষ্টা ছিল আমাদের পুরো বাড়িটাকে তছনছ করে দেবার। এবার আমি বলি যে আমি এটা কি করে জানতে পারি। আমি খানিক মাস পর একদিন একটা বন্ধুর সাথে এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু তাকে ঘটনাটা বলি। আর যেই বন্ধুটাকে আমি বলি, তার মামা কিন্তু এই যে তন্ত্রবিদ্যা বলে জিনিসটা আছে, তার মামা কিন্তু জানতো। আর যখন আমি এই ঘটনাটা আমার বন্ধুকে বলি এরকমভাবে, আর তখন আমি বলি যে আমার মনে হয় এর পেছনে কোনো ভৌতিক ব্যাপার ছিল, তখন কিন্তু ও আবার ওর মামাকে গিয়ে জিজ্ঞাসা করেন এই জিনিসটা। ঠিক আছে? যে জানো তো, পুলয়ের সাথে এরকম এরকম হয়েছে। আর পুলয় বলে যে ও একটা এরকম পেন্টিং কিনে নিয়েছিল, ওর জন্য হয়েছে। তখন ওর মামা আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে যখন সে দেখে আমার রুমটা, তখন সে আমাকে এই ঘটনাটা তার নিজের সেই শক্তির দ্বারায় জানায় যে হ্যাঁ, ওই যে পেন্টিংটা আমি নিয়ে এসেছিলাম, ওইটা একটা অভিশপ্ত পেন্টিং ছিল। ঠিক আছে? কি করে ওই পেন্টিংটা অভিশপ্ত হয়েছে, কিভাবে তার সাথে ভৌতিক নেগেটিভ রিলেশন, সেইটা একমাত্র যে বিক্রি করেছে সেই জানে। সে যে মানে এসছিলেন আমার বন্ধুর মামা, সেও কিন্তু আমাকে বলতে পারিনি, আমিও কিন্তু জানি না। সে জানায় আমাকে, মানে আমার ফ্রেন্ডের যে মামা ছিলেন, সে আমাকে জানায় যে ওই যে পেন্টিংটা নিয়ে এসেছিলাম, ওর সাথে একটা নেগেটিভ এন্টিটি ছিল, যেটা আমার সাথে সাথে এসছিল। আর তার চেষ্টা ছিল যে আমার পুরো এই ঘর বাড়ি আমাকে সাথে সব কিছুকে তছনছ করে দেবার। কেন কি, ওই পেন্টিংটা যেখানে রেফারেন্সে তৈরি হয়েছে বা যেখান থেকে তৈরি হয়েছে, সেখানে একটা কিছু এমন ঘটনা হয়েছে। ঠিক আছে? যার কারণে কোনো একটা নেগেটিভ জিনিস ওর সাথে জুড়ে গেছে ওই পেন্টিংটার সাথে। ওই পেন্টিংটা একটা ভৌতিক পেন্টিং ছিল, তার সাথে কিন্তু ওই পেন্টিংটা নিজেও পুড়ে যায় যার কারণে। আর এইটা কিন্তু ওই যে আমার ফ্রেন্ডের মামা, সেই একটা আমার যে ফ্রেন্ডের মামা, সেই কিন্তু আমাকে এই জিনিসটা ভালো করে জানায়। কিন্তু ওই পেন্টিংটার সাথে মানে অ্যাকচুয়ালি কি ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, পেন্টিংটা এতটা অ্যাট্রাকটিভ, এতটা মানে অদ্ভুত,
কেন লাগছিল আমাকে, আমার কেন এতটা অদ্ভুত লাগছিল ওই পেন্টিংটা, পরে আমি বুঝতে পারি। আর আমার মা কিন্তু প্রথম দিনই পেন্টিংটা দেখেই বলেছিল যে পেন্টিংটা কি ভৌতিক না। তো এই ছিল কিন্তু আজকে ভুলয় সরকার দাদাভাইয়ের ঘটনা। ঘটনাটা হয়তো খুব ভৌতিক নয়, কিন্তু বড়ই অদ্ভুত। যখন এই ঘটনাটা আমি পেয়েছিলাম তখন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, আর তেমনই অদ্ভুত লেগেছিল, তেমনই ভৌতিক লেগেছিল। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো, ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যে এই পেন্টিংটা, এটা আমার নিজস্ব একটা প্রশ্ন। পুলয় দাদাভাই কিন্তু এটা করেনি, এটা আমার নিজস্ব একটা প্রশ্ন তোমাদের কাছে। আমি নিজের থেকে জানতে চাই এই জিনিসটা, যে তোমাদের কি রায়, তোমরা কি মনে করো যে এই পেন্টিংটা সাথে এরকম কি হয়েছে যার কারণে ওই পেন্টিংটার সাথে কোনো নেগেটিভ এন্টিটি জুড়ে ছিল, বা সেইটা এরকম একটা অভিশপ্ত পেন্টিং হয়ে যায়। তোমরা আমাকে জানিও কি হতে পারে। আমি কিন্তু এটা মাকে পরে জিজ্ঞাসা করব যে কি হয়েছিল এই পেন্টিংটার সাথে। মায়ের কাছ থেকে আমি কনফার্ম হব, আর তার মধ্যে থেকে কিন্তু তোমাদের কমেন্টে আমি দেখব যে তোমরা কতটা মানে ঠিক বলতে পারো। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা।